ওই গো বৌমা, কোথায় তুমি? আমার চাটা কি আজকে দেবে না নাকি? সেই সকাল থেকে বসে আছি, এক কাপ চাও জুটলো না গো। কি হয়েছে মা, আমাকে ডাকছেন নাকি? মরণ! তা বলছি কি, সকাল থেকে যে আমাকে চাটা পর্যন্ত দাওনি, তা কি মনে আছে? মনে তো আছে মা, কিন্তু কি করব বলুন, ঘরে তো চাপাতি ফুরিয়ে গেছে। আজ আবার আপনার ছেলে চা পাতা না আনলে চা কিভাবে বানাবো? হায় রে কপাল, আমাকে এমন দিনও দেখতে হলো এক কাপ চায়ের জন্য। আপনি বসুন, আমি আপনাকে এক গ্লাস শরবত করে নিয়ে এনে দিচ্ছি। না না, আমাকে ওসব শরবত খাওয়ানো লাগবে না। যাও যাও, তুমি তোমার কাজ করো। বৌদি, তোমার রান্না কত দূর? এই তো ভাই, প্রায় শেষ হয়ে গেল। তুই গিয়ে বস, আমি তোকে এক্ষুনি খাবার দিচ্ছি। না, পরে খাচ্ছি। একটু বাজারের দিকে যাব। যা তাহলে, ঘুরে আয় গিয়ে, আমি ততক্ষণে সব রেডি করি। বাহ, এই সকাল করে খালি মুখে গাজর খাচ্ছ তুমি? গাজর খেলে কি আর এমন হবে? তা বলছিলাম কি, আমার কাপড় চোপড়গুলো বেশ নোংরা হয়ে আছে। কালই আমার আবার এক বন্ধুর বিয়ে। তুমি যদি আমার কাপড়গুলো একটু ধুইয়ে দিতে। ও আচ্ছা, এ হলো আসল কথা। এই জন্যই রান্নাঘরে এসে আমার পিছু পিছু ঘুরঘুর করা হচ্ছে। আসলে ভাবলাম তোমার অনেক কাজ থাকতে পারে, তাই বলতে সাহস হচ্ছিল না আর কি। বলছি, বয়স তো আর কম হলো না, এখন একটা বিয়ে করে বউ ঘরে আনো, সেই তোমার সব কাজ করে দেবে। আসবে বৌদি, সময় হলে ঠিক দুপায়ে হেঁটে এ বাড়িতে চলে আসবে। এখন গেলাম আমি, তুমি আমার কাপড়গুলো একটু ধুয়ে দিও, কেমন? আরে দাদা, এই দেখো, ওটা আমাদের দেবু না? আরে ওর মতোই তো দেখা যাচ্ছে। এ কি রে, তোর কি চোখে নেবা হয়েছে নাকি? ওটা দেবুর মতো দেখতে না, ওটা দেবুই। তাহলে ডাক দিই, একটুখানি মজা নেই। এই না না না, ডাক দিলে আবার একটা চা খাওয়ানো লাগবে, খালি খালি খরচ বাড়িয়ে লাভ নেই। আরে না, কি যে বলো, উল্টে ওকে দিয়ে বিল বাড়াবো, দেখো তুমি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, দেখা দেখি। দেবু, ও দেবু, আরে শোন শোন, এদিকে আয়। আরে গণেশ দা, কি খবর তোমার? কবে আসলে শহর থেকে গো? কালই এসেছি রে, ভাবলাম অনেকদিন থেকে গ্রামে বেরোই না, তাই তো ছুটি পেয়ে চলে আসলাম। তা তুমি একলা এসেছো নাকি সাথে বৌদিকে নিয়ে এসেছো? আরে পাগল, এখন কি আর একলা থাকা যায় রে? হ্যাঁ, আরে বিয়ে করবার তো মজাই আলাদা। তা বউ থাকলে তার আর কি লাগে? হ্যাঁ, এই জন্য তো তোর 4-4টে বউ। আরে করব করব, সামনের মাসেই বিয়ে করে ফেলবো আমি। তা তোর কি খবর, তুই কবে বিয়ে করবি? হ্যাঁ, তা কি আমার হাতে রে, দেখা যাক পালে কি আছে। আরে তাহলে এক সময় আয় বাড়িতে, তোর বৌদির সাথে দেখা করে যা, কেমন? নিশ্চয়ই যাব দাদা, এখন তাহলে উঠি। এ কি রে, এখনই যাবি? তা বিলটা দিয়ে যা। তা কোনো কথা বললি তুই? এখানে বিলটা দিলে বড় ভাই থাকতে ছোট ভাই বিল দিলে ব্যাপারটা কেমন হয়ে যাবে না? আরে যা তুই যা, আমি বিল দিয়ে দেবনি। দেখ দেখ, কিছু শেখ, একসাথেই তো থাকিস। তা আমি গেলাম দাদা। ওরে মা রে, মরে গেলাম রে, আমাকে দেখার মতো কেউ নেই রে। ওহ মা রে। এ কি মা, কি হয়েছে আপনার? এমন করছেন কেন? আমার কোমরটা খুব ব্যথা করছে, একটু উঠে বসতেও পারছি না। কেউ যদি একটু ব্যথার মলমটা লাগিয়ে দিত। এতক্ষণে আমাকে ডেকে বললেই তো পারতেন, তাহলে আমি এসে দিয়ে দিতাম। আমি ভাবলাম তুমি হয়তো কাজে ব্যস্ত, তাই তো তোমায় কিছু বলিনি মা। আচ্ছা ঠিক আছে মা, আপনি একটু দাঁড়ান, আমি এক্ষুনি মলম লাগিয়ে মালিশ করে দিচ্ছি। মা একটা কথা বলবো? বলে ফেলো, কি বলবে? আমি বলছি কি মা, দেবু তো বেশ বড় হয়ে গেল, ওকে একটা বিয়ে দিয়ে দিন, তাহলে দু বউ মিলে আপনার সেবা যত্ন করতে পারবো। হ্যাঁ বুঝেছি, তোমার একার পক্ষে কষ্ট হয়ে গেছে,
তাই তো এ কথা বলছো। ঠিক আছে, তুমি যাও, আমার কিছুই করা লাগবে না। এই যে আপনাকে বলি এক, আর আপনি বোঝেন আর এক। হয়েছে হয়েছে, তোমার আর কিছুই করা লাগবে না আমার। তুমি যাও। দাঁড়াও বাছা, তোমাকে আরো কত কি যে করতে হবে। তুমি আমার সাথে পাল্লা দিতে চাও? তুমি তো আমাকে চেনো না বৌমা। তারপর কাকা, কি খবর তোমার? তা সবকিছু ঠিকঠাক চলছে তো? হ্যাঁ রে বাবা, সবকিছু ঠিকঠাকই চলছে। তা বাবু, একটা শাড়ি লাগতো আমার, বুঝলে? তুমি আমার শাড়ি দিয়ে কি করবে কাকা? কার জন্য শাড়ি নিবে? কি যে বলো তুমি! আমার মেয়ের জন্য নেব। অনেক বড় হয়ে গেছে, আর কি সুন্দর দেখতে হয়েছে মেয়েটা আমার। তাই নাকি দাদা? তাহলে তো ভালো দেখে রঙিন শাড়ি নিতে হবে। দাঁড়াও, আমি তোমাকে শাড়ি দেখাচ্ছি। আচ্ছা, কি রে, তুই আবার কি মনে করে দোকানে আসলি? কেন, আমাকে কি দোকানে আসার মানা আছে নাকি? না না, তুই তো দোকানে আসতেই চাস না। তা কত করে যে বলি, তুই দোকানে এসে বস, তুই ব্যবসাটা বোঝ। ওসব আমাকে দিয়ে হবে না, ওসব পরে দেখা যাবে। আমার 1000 টাকার দরকার। 1000 টাকা? এত টাকা দিয়ে কি করবি শুনি? বন্ধুর বিয়ে, কালকে যেতে হবে, আর পরশু বউ হাত, খালি হাতে যাবো নাকি? ও আচ্ছা আচ্ছা, দাঁড়া দিচ্ছি। এই নে। আমি গেলাম দাদা। এ কি তোমার ছোট ভাই নাকি অশোক? হ্যাঁ কাকা, আমার ছোট ভাই দেবু বিএসসি শেষ করেছে। এখন ভালো কোনো চাকরি বাকরি করবে বোধহয়, তাই তো ব্যবসাতে বসতে চায় না। তাছাড়া এই ব্যবসাতে তো ওর আর আমার সমান ভাব। তা বলি, তোমার ভাইকে কি বিয়ে দিয়েছো নাকি? না কাকা, কেন বলুন তো? আসলে তোমার ভাইকে আমার ভীষণ পছন্দ হয়েছে। তুমি তো জানো, আমার একমাত্র মেয়ে অহনা। ও যদি তোমার ঘরের বউ হতো, তাহলে আমি নিশ্চিন্তে মরতে পারতাম। এ তো খুবই ভালো কথা কাকা। আমি আজই বাড়িতে গিয়ে মায়ের সাথে কথা বলে তোমাকে জানাবো। কি গো গিন্নি, তুমি বসো না কেন? বসো বসো, একসাথে খেয়ে নাও। না গো, তোমরা খেয়ে নাও আগে, তারপর আমি খাবো। কি ঝাল গো বাবা! এত ঝাল দিয়ে কি কেউ রান্না করে? মুখটা যে একেবারে পুড়ে গেল আমার। কই মা, সব তো ঠিকই আছে। হ্যাঁ, তা তো থাকবেই। আমি তাহলে মিথ্যা বলছি? বেশ তো, তাহলে কালকে হয়ে যাক বউ শাশুড়ির মাছ রান্নার প্রতিযোগিতা। না ঠাকুরপো, তার আর দরকার নেই। তার চেয়ে বরং তুমি একেবারে একটা বিয়ে করে আনো, তারপর আমরা দুজনে প্রতিযোগিতা করব। মায়ের অনেক বয়স হয়েছে তো এখন। এত বড় কথা! বয়স হয়েছে তাতে কি, এখনো তোমার থেকে ভালো রান্না আমি করতে পারবো। শোন অশোক, কালই তুই বাজার থেকে একটা বড় রুই মাছ কিনে আনবি, তার সাথে 2টো ইলিশও আনবি। আমিও দেখবো তোর বউ আমার থেকে ভালো রান্না করতে পারে কিনা। আমি বলতে চাচ্ছিলাম কি মা, যা বলছি তাই হবে, মনে রাখিস। যাক যাক, অনেকদিন পর তাহলে দুজনের হাতের রান্না খাবো। আমার তো মনে হচ্ছে বেশ ভালোই হবে। এখন চুপচাপ খেয়ে নাও তোমরা। কি গো বাবা, এত মাছ নিয়ে কোথায় চললে? কোথায় আর যাব কাকা, বাড়িতে আজ বউ শাশুড়ির মাছ রান্নার প্রতিযোগিতা হবে, তাই তো বাজার থেকে এই সবচেয়ে বড় মাছগুলো কিনে নিয়ে আসলাম। কি যে বলো, তুমি আমার সাথে ইয়ার্কি করছো না তো? না কাকা, তোমার সাথে কি আর আমি ইয়ার্কি করতে পারি বলো? তোমার বিশ্বাস না হলে চলো আমার সাথে। না, আমি আর যাচ্ছি না। থাক থাক, তাহলে আমি বরং তোমাদের ওখানে ও বেলায় আসছি। একেবারেই খেয়ে আসবো দুটো, আর সাথে ওদের বিয়ের ব্যাপারটাও কথা বলে আসবো তোমার মায়ের সাথে, কেমন? আচ্ছা আচ্ছা কাকা, ঠিক আছে তাহলে।
চলে আসো ও বেলায়। এখন আমি যাই, কেমন? আচ্ছা দাদা, তোমার কি মনে হয় এই বউ শাশুড়ির মাছ রান্না করার প্রতিযোগিতায় কে জিতবে? কে জিতবে জানি না, তবে আমার মনে হয় দুজনেই জিতবে। ওহো, আমার তো মনেই ছিল না যে তুমি বিবাহিত। তাহলে তো তোমার কপালে আজ দুঃখ আছে। তোমার কাছে এটা মহাযুদ্ধের মতো হয়ে যাবে। হ্যাঁ রে, একদিকে মা আর অন্যদিকে বউ, এখন যে আমি কি করব? আরে চিন্তা করো না তো দাদা, আমি তো তোমার সাথে আছি। এ চল তো, চল এখান থেকে, চল দেখি, আমার খুব চিন্তা হচ্ছে। নে নে, এবার খেয়ে বল তো দেখি কেমন হয়েছে। দাদা, আগে মায়ের রান্না টেস্ট করি, তারপর বৌদির রান্না খেয়ে দেখা যাবে, কেমন? ঠিক আছে ঠিক আছে, তবে তাই হোক। বাহ, খুব সুন্দর হয়েছে মা, তোমার হাতের রান্নার কোনো তুলনাই হয় না। বৌদি, এবার তোমার রান্নাটা দাও দেখি। বাহ 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 বাহ, তোমার হাতের রান্নাও একই আছে বৌদি। রান্না তো দুজনেরই অনেক ভালো হয়েছে, তবে মায়ের হাতের রান্না অনেকদিন বাদে খেলাম তো, তাই বেশি টেস্ট লাগলো আর কি। মানে কিরে অশোক, তুই কিছু বলছিস না কেন? না মানে মা, তোমাদের দুজনের রান্নাই অনেক সুন্দর হয়েছে। ছোটবেলা থেকে তোমার হাতের রান্না খেয়েই তো আমি বড় হয়েছি। তোমার হাতের রান্না কি খারাপ হতে পারে মা, বলো? আসলে মা, আমার তো অনেক কিছুই শেখার আছে আপনার থেকে। আসলে আমি যত ভালোই রান্না করি না কেন, আপনি আমাকে সবকিছু শিখিয়ে দেবেন মা। বলেন মা, আপনি সবকিছু শিখিয়ে দেবেন? রে মা, আমি সব তোকে শিখিয়ে দেব। এখন যা, বস দেখি, আমরাও খেয়ে নিই। নিয়ে ব্যস্ত থাকতো। এইদিকে বৌমা আর শাশুড়ির মধ্যে সব সময় চলতো হাড্ডাহাড্ডি লড়াই। দুজনে যেন সব সময় একে অপরের জন্য কাটা হয়ে থাকতো। এরপর একদিন বৌমা, তোমাকে না আমি বলেছিলাম আমি একজন স্বাস্থ্য সচেতন পাখি। রোজ সকালে 1 গ্লাস গরম জলের সঙ্গে লেবুর রস মিশিয়ে খাই। তুমি কি দায়িত্ব সহকারে 1 গ্লাস গরম জল লেবু সহ আমার ঘরে রেখে আসতে পারোনি? হ্যাঁ, দেখুন মা, আমি আপনার বাড়ির বউ, আমি আপনার কোনো চাকর নই, বুঝেছেন? নিজের কাজ নিজে করে নিতে শিখুন। আর তাও যদি না পান, তাহলে পয়সা খরচ করে একটা কাজের মেয়ে রাখুন। এভাবে রোজ রোজ আমি আপনার কোনো কাজ করে দিতে পারবো না, বুঝতে পেরেছেন? তত বড় মুখ নয়, তত বড় কথা। এটা আমার বাড়ি, আর আমার বাড়িতে থাকতে হলে আমার কাজ করতেই হবে। আর যদি আমার কাজ করতে কোনো সমস্যা হয়, তাহলে ভালোই ভালোই এই বাড়ি থেকে বের হয়ে যাবে, এই আমি বলে দিলাম। ইহ, যে বৃদ্ধ মহিলা, তার নাকি আবার স্বাস্থ্য সচেতন। দেখে তো মনে হচ্ছে এখনই চিতায় জ্বালানো যাবে, তার আবার যত ঢং। এসব বলে টুনি রাগ করে তার ঘরে চলে যায়। এইদিকে বৃদ্ধ শাশুড়ি তার বৌমার মুখে এসব কথা শুনে রাগে জেদে ফুলতে থাকে। এভাবেই দিন কাটতে থাকে। এরপর সকাল হয়, আর এইদিকে টুনি সবার জন্য রান্না বসিয়ে দেয়। আর এরই মধ্যে টুনিরও রান্না শেষ হয়ে যায়। এরপর টুনি সবার খাবার টেবিলে সাজিয়ে দেয়। ও আমার স্বাস্থ্য সচেতন বৃদ্ধ শাশুড়ি মা, টেবিলে খাবার সাজানো আছে, এসে খেয়ে যান। টোনা, ও আমার টোনা, টেবিলে খাবার দিয়েছি, এসে খেয়ে যাও। টুনির এমন ডাক শুনে মিনু রেগে খাবার খেতে আসে। এদিকে টোনাও খেতে আসে। মিনু একবার খাবার মুখে দিতে না দিতে ও আথু, ছি, এত তেল দিয়ে আর লবণ দিয়ে কেউ কি রান্না করে নাকি? বাপের বাড়িতে থেকে কি কিছু শিখে আসনি নাকি? হ্যাঁ, তোমার মা যে তোমাকে শুধু হাত পা দিয়ে পাঠিয়েছে, তার জন্য কি তার একটু লজ্জা করলো না? দেখুন মা, এবার কিন্তু আপনি খুব বাড়াবাড়ি করছেন। তোমাদের জ্বালায় দেখছি আমার খেয়েও শান্তি নেই। আজকে ছুটির দিনে ভেবেছিলাম একটু সকাল সকাল খেয়ে বাড়িতে একটু আরাম করে থাকবো, কিন্তু তোমাদের দুজনের জ্বালায় সেটাও সম্ভব না দেখছি। দূর ছাই, আমি আর ভাত খাবোই না।
এই বলে টোনা খাবার ছেড়ে রাগ করে ঘরে চলে যায়। এদিকে মিনুও রাগ করে নিজের ঘরে চলে যায়। এসব দেখে টুনি মনে মনে ভাবে, এই বৃদ্ধ শয়তান শাশুড়ির জন্য আজ আমার এই অবস্থা। আমি এই বুড়িকে বাঁচতেই দেব না। আমি কালকে সকালে আমার বাবার বন্ধু কবিরাজের বাসায় যাব আর কবিরাজের কাছ থেকে বিষ এনে এই বুড়িকে মেরে ফেলবো। এই বলে টুনি নিজের ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ে। এসব ভেবে টুনি তার কাজে যায়। এরপর দিন গড়িয়ে রাত হয়ে যায় আর রাত গড়িয়ে সকাল। আর টুনি ঘুম থেকে উঠে কাউকে কিছু না বলে কবিরাজের কাছে যায় আর বলতে থাকে, কবিরাজ আঙ্কেল, আপনি আমাকে সাহায্য করুন। আমি আমার বৃদ্ধ শাশুড়ির জ্বালায় অতিষ্ঠ হয়ে গেছি। আপনি আমাকে এমন কোনো বিষ দিন যেটা খেলে আমার শাশুড়ি একদম মরে যাবে। আচ্ছা ঠিক আছে, তুই একটু বস, আমি তোকে এক্ষুনি বিষ দিচ্ছি। এরপর কবিরাজ তার পুটলি থেকে কিছু ভেষজ ওষুধ এনে টুনির হাতে দেয় আর বলতে থাকে, আমি তোকে সরাসরি বিষের ওষুধ দিলাম না, আমি তোকে কিছু ভেষজ দিলাম। এগুলি খুবই বিষাক্ত। তুই প্রতিদিন একটা করে ভেষজ খাবারের সঙ্গে মিশিয়ে তোর শাশুড়িকে খাওয়াবি। এতে করে তোর শাশুড়ি ধীরে ধীরে মৃত্যুর মুখে ঢলে পড়বে। তুই যদি একবারে বিষ দিয়ে মারিস তাহলে তোকে সবাই সন্দেহ করবে। ঠিক আছে কবিরাজ আঙ্কেল, আমি এইটাই করব। শুধু এটা করলে হবে না, তোকে আরো অন্য কিছু কাজ করতে হবে। তোকে আজ থেকে তোর শাশুড়ির সঙ্গে অনেক ভালো ব্যবহার করতে হবে। তোকে কিছু বললেও তা হজম করে নিতে হবে, যাতে করে তোর শাশুড়ি এমনকি তোর স্বামীও তোকে সন্দেহ করতে না পারে। কিছু পেতে হলে তো কিছু দিতেই হবে, তাই না? আচ্ছা ঠিক আছে আঙ্কেল, এবার তাহলে আমি আসি। এরপর টুনি খুশি মনে ওষুধ নিয়ে বাড়িতে আসে আর ওষুধ দিয়ে খাবার রান্না করে সেই খাবার নিয়ে টুনি তার বৃদ্ধ শাশুড়ির কাছে যায়। এই নিন, আজ আমি আপনার জন্য আপনার পছন্দের বুটের ডাল আর ভাত নিয়ে এসেছি। এবার আপনি একটু খেয়ে বলুন তো কেমন হয়েছে। মিনু টুনির কথা শুনে অবাক হয়ে যায় আর টুনির দিকে তাকিয়ে থাকে। এরপর টুনির হাত থেকে খাবারগুলো নিয়ে খেতে থাকে। বাহ বৌমা বাহ, তুমি তো দেখি আজ অনেক সুস্বাদু করে রান্না করেছো। আমি অনেক দিন পর আজ তৃপ্তি সহকারে খাবার খেলাম মা। মনে হলো যেন আমি আমার মায়ের হাতের রান্না খেলাম। আচ্ছা ঠিক আছে মা, এবার আপনি গিয়ে বিশ্রাম নিন আর আমি আমার হাতের কাজগুলো সেরে ফেলি। এসব বলে টুনি সেখান থেকে চলে যায়। এরপর টুনি সব সময় মিনুর কথা মতো চলতে থাকে। মিনু রাগ করলেও টুনি তা সহ্য করে নিতে থাকে। এইভাবে দেখতে দেখতে টুনি তার শাশুড়িকে নিজের মায়ের মতন করে দেখতে থাকে আর মিনুও টুনিকে নিজের মেয়ের মতো দেখতে থাকে। এসব দেখে টুনি মনে মনে ভাবে, হে আমি কি করলাম? আমার মায়ের মতো শাশুড়িকে আমি নিজে হাতে বিষ খাওয়ালাম। এটা আমি খুব অন্যায় করেছি। আমি আবারও কবিরাজ আঙ্কেলের কাছে যাব আর বিষের প্রতিষেধক নিয়ে আসব। এই বলে টুনি কবিরাজের কাছে যেতে থাকে। এইদিকে মিনু বাড়ি থেকে বেরিয়ে তার বান্ধবী রেনুর সাথে গল্প করতে থাকে। জানিস রে রেনু, আমার বৌমার মতো বৌমা এ জগতে আর দুটো হয় না রে। আমাকে নিজের মায়ের মতো করে আদর যত্ন করে জানিস। এমন বৌমা ভাগ্য গুণে জোটে রে কপালে। এইভাবেই দুই বান্ধবী নিজেদের মধ্যে গল্প করতে থাকে। এইদিকে টুনিও কবিরাজের কাছে পৌঁছে যায় আর বলতে থাকে, কবিরাজ আঙ্কেল, আপনি আমাকে সাহায্য করুন। আমি আমার বৃদ্ধ শাশুড়ি মাকে মারতে চাই না। আপনি আমাকে এমন কোনো ওষুধ দিন যাতে করে আমার শাশুড়ির শরীরের বিষ নষ্ট হয়ে যায়। আরে পাগলি, আমি তোকে কোনো বিষ দেইনি রে। যা দিয়েছিলাম সেটা হলো ভিটামিন, যা শরীরকে সুস্থ রাখতে সহায়তা করে। আরে বিষ তো ছিল তোর মনের ভিতর, তাই তো তুই ভালোকে চোখে না দেখে শুধু খারাপটাই দেখতি। আজ সব বিষ ধুয়ে গিয়ে তা মধুতে পরিণত হয়েছে। এবার তুই বাড়িতে ফিরে যা আর সুখেই সংসার করতে থাক। আপনাকে অনেক ধন্যবাদ কবিরাজ আঙ্কেল, আপনি আমার অনেক বড় উপকার করেছেন। এরপর টুনি বাড়িতে ফিরে আসে আর এইদিকে
শাশুড়ি বৌমার এমন মিল দেখে টোনাও খুশি হয়। এরপর টুনি তার স্বামী আর বৃদ্ধ শাশুড়িকে নিয়ে সুখে দিন কাটাতে থাকে। একদা সুবর্ণপুর নামে একটি গ্রাম ছিল। গ্রামটি ছিল দেখতে অনেক সুন্দর। ওই গ্রামের সকল মানুষই সুখে শান্তিতে বাস করছিল। ওই গ্রামের মোড়লের নাম ছিল প্রতাপ বর্মা। প্রতাপ বর্মার একটা ছোট মেয়ে ছিল, যার নাম ছিল মিষ্টি। সুবর্ণপুর গ্রামের সকল লোক আনন্দেই বাস করছিল। কিন্তু হঠাৎই গ্রামের উপর কালো ছায়া নেমে আসে। হঠাৎই গ্রামে বৃষ্টি পড়া বন্ধ হয়ে যায়। সূর্যের উত্তাপ বেড়ে যায়। নদী নালা সব শুকিয়ে যায়। ফসলের আবাদ কমে যায়। এ নিয়ে গ্রামের লোকেরা চিন্তায় পড়ে যায়। তারা কি করবে না করবে কিছুই বুঝতে পারে না। একদিন দুজন লোক মোড়লের কাছে যায়। মোড়ল মশাই, বাড়িতে আছেন? আরে তপন যে, কি ব্যাপার বলো? কি আর বলি মোড়ল মশাই, গ্রামের অবস্থা তো দেখতেই পাচ্ছেন। বেশ কয়েক মাস ধরে গ্রামে তো কোনো বৃষ্টি হচ্ছে না। এ কারণে তো গ্রামের কোনো ফসল ভালো আবাদও হচ্ছে না, যার কারণে খাবারের সংকট দেখা দিচ্ছে। রোদের তাপে বাইরে বের হওয়া যাচ্ছে না। কিছু একটা করুন মোড়ল মশাই, এভাবে তো আর চলা যায় না। হ্যাঁ তা তো ঠিক, এটা তো বুঝতেই পারছি। বৃষ্টি না হলে যে আমার করার কিছুই নেই। হঠাৎ করে আমাদের গ্রামে কার যে অশুভ ছায়া পড়লো, চারিদিকটা যেন হাহাকারে ভরে গেছে। তোমরা বাড়ি ফিরে যাও, আমি দেখছি জলের কোনো ব্যবস্থা করা যায় কিনা। এভাবে বেশ কয়েকদিন কেটে যায়, কিন্তু তবুও বৃষ্টির কোনো দেখাই মেলে না। একদিন প্রতাপ বর্মা মিষ্টির সাথে নদীর পাড়ে বসেছিল। বাবা দেখো, এক সময় এই নদীটি জলে ভরা ছিল, তখন কত সুন্দর লাগতো। আর এখন কি হয়ে গেছে বাবা? এখানে কি আর কখনো জল হবে না? আমার যে এইসব দেখতে একদমই ভালো লাগে না। কতদিন থেকে বৃষ্টি হয় না, চারদিকে সেই সবুজ রূপ আর দেখা যায় না। জানি না রে মা, উপরওয়ালা জানে। উপরওয়ালা যে কোন পাপের শাস্তি দিচ্ছে উনিই ভালো জানেন। এসব বলে তারা মন খারাপ করে বসেছিল। আর তখনই সেখানে এক পরী আসে। কি হয়েছে তোমাদের? তোমরা এভাবে মন খারাপ করে বসে আছো কেন? এরপর মোড়ল মশাই সব কথা পরীকে খুলে বলে। ও এই কথা, তাহলে তোমরা বৃষ্টি কন্যার কাছে যাও, ওই তোমাদের সাহায্য করতে পারবে। বৃষ্টি কন্যা? সে কোথায় থাকে? কিন্তু আমি তার কাছে যাব কিভাবে? দয়া করে আমাকে সে পথ বলে দিন। সে উপায় আমি তোমাকে বলে দিতে পারি, কিন্তু তুমি যে সেখানে যেতে পারবে না। সেখানে শুধুমাত্র ছোট আর নিষ্পাপ সন্তানেরাই যেতে পারে। তবে তুমি আমাকে সেই পথ বলে দাও, আমি যাব সেখানে। এই গ্রামের ভালোর জন্য যে আমি সব করতে পারি। এই নাও এই মাদুর, এই মাদুরি তোমাকে বৃষ্টির কন্যার কাছে নিয়ে যাবে। আর মিষ্টি সেটার উপরে উঠতেই সেটা উঠতে শুরু করে, আর কিছুক্ষণের মধ্যে সে বৃষ্টি কন্যার কাছে পৌঁছে যায়। এ কি, কে তুমি? আর আমার এখানে কেন এসেছো? বৃষ্টি কন্যা, আমাকে আপনি সাহায্য করুন। আমাদের গ্রামের নাম সুবর্ণপুর। ওখানে বেশ কয়েক মাস থেকে কোনো বৃষ্টি হচ্ছে না। আপনি কেন সেখানে বৃষ্টি দিচ্ছেন না? দয়া করে আপনি আমাদের গ্রামে বৃষ্টি দিন। তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি যে তোমার গ্রামে বৃষ্টি দিতে পারবো না, কারণ ওই গ্রামে বৃষ্টি দিতে সূর্যি মামা আমাকে নিষেধ করেছে। নিষেধ করেছে? কিন্তু কেন বৃষ্টি কন্যা? সূর্যি মামা তোমাকে কেন নিষেধ করেছে? তা তো আমি জানি না। সেটা জানতে হলে তোমাকে সূর্যি মামার কাছে যেতে হবে। তবে তুমি আমাকে সেখানেই নিয়ে চলো। এরপর বৃষ্টি কন্যা আর মিষ্টি আবারও মাদুরে করে সূর্যের কাছে যেতে থাকে। কিছু দূর যেতেই মিষ্টি বলে ওঠে, ও মা গো,
কি গরম লাগছে, এত তাপ আমি যে আর সহ্য করতে পারছি না। হ্যাঁ, আমরা সূর্য মামার কাছে এসে গেছি তো, তাই এত গরম লাগছে। ওনার কাছে আসা যে এত সহজ নয়। আমরা এখন এখান থেকে ওনার সাথে কথা বলবো। সূর্য মামা, তুমি কি শুনতে পাচ্ছ? আমার যে তোমার সাহায্যের অনেক প্রয়োজন। এরে তুই আর কি সাহায্য চাস তুই? এরপর মিষ্টি তার গ্রামের সব কথা সূর্যকে খুলে বলে। সব শুনে সূর্য বলে, ও এই কথা, তোদের গ্রামের মানুষ সব খুব খারাপ, অকারণে নির্বিচারে সব গাছপালা কেটে ফেলে, তার বিনিময়ে নতুন কোনো গাছও লাগায় না। গাছপালা ছাড়া যে প্রকৃতি কোনোভাবেই চলতে পারে না, গাছপালা ছাড়া যে প্রকৃতির ভারসাম্য নষ্ট হয়, বৃষ্টিপাত হয় না। গাছই তো তোদের খাদ্যের সঞ্চার করে, আবার ছায়াও প্রদান করে। গাছ থেকে অক্সিজেনও পায় মানুষ, কিন্তু তারপরেও নির্বিচারে কিভাবে গাছ কাটিস তোরা? আর তাই তোদের গ্রামের মানুষদের শাস্তি দিতে, তোদেরকে বোঝানোর জন্য আমি বৃষ্টিকন্যাকে তোদের গ্রামের উপর বৃষ্টি দিতে মানা করেছি। আমাদের গ্রামের লোকজন না বুঝে অনেক বড় ভুল করেছে। আপনি দয়া করে বৃষ্টিকন্যাকে বৃষ্টি দিতে বলুন। আমি সবাইকে গাছ লাগাতে বলবো। না, আগে তুই গিয়ে সবাইকে গাছ লাগাতে বল, তারপর আমি নিজেই যেয়ে বৃষ্টিকন্যাকে বৃষ্টি দিতে বলবো। এরপর বৃষ্টিকন্যা ও মিষ্টি সেখান থেকে চলে যায়। আর মিষ্টি তার গ্রামে গিয়ে সবাইকে সব কথা খুলে বলে। আর মিষ্টির কথা শুনে সবাই গ্রামে গাছ লাগানো শুরু করে। আর গ্রামের সকলে প্রচুর পরিমাণে গাছ লাগায়। তার পরের দিনই গ্রামে মুষলধারে বৃষ্টি হয়। খাল, নদী, নালা সব ভরে যায়। আর আবারও সবাই হাসি মজায় দিন কাটাতে থাকে। তো বন্ধুরা, আজকে আমাদের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। এই কদিনে ডাকিনী পুকুরের সব বড় বড় মাছগুলো খেয়ে ফেললো। এক বিকেলে মিষ্টি তার বাবার সাথে প্রতিদিনের মতো গেল পুকুরে মাছ দেখতে। বাবা, আজ পুকুরের মাছগুলো আরো বেশি বড় হয়ে গেছে, তাই না? হ্যাঁ রে মা, আজ তো মাছ আরো অনেক বড় হয়ে গেছে। আর বড়শি ফেলে বড় বড় মাছগুলো ধরে বাড়িতে নিয়ে যাব। কি মজা, আজ আমরা আমাদের পুকুরের মাছ খাবো। আলম বড়শি দিয়ে পুকুরে মাছ ধরতে শুরু করে দেয়। বাবা, মাছ তো উঠছে না, মাছ কখন বড়শিতে উঠবে? এই তো রে মা, বড়শি ভারী হয়ে উঠছে, তার মানে বড়শিতে মাছ উঠেছে। আরে এসব কি, বড় মাছগুলো সব কোথায়? তাই তো, বড় মাছ সব কোথায় গেল? আমরা তো কয়েকদিন আগে হ্যাঁ গো, তুমি আবার মুখটা অমন বাংলার পাঁচের মতো কেন করে রেখেছো? কি হয়েছে তোমার? তুমি আবার কোথা থেকে বোকা হয়ে এলে শুনি? সেসব কথা তুমি আর বলো না গিন্নি। মহাজন যা শুরু করেছে তাতে তো মনে হচ্ছে এবার আমায় না খেয়েই মরতে হবে। তোমার কথার তো আমি কোনো কিছুই বুঝতে পারছি না। কি হয়েছে কি সেটা তো বলবে, আমাকে একটু খুলে বলো তো। কি আর বলবো তোমাকে গিন্নি, তুমি তো জানোই আমরা এতটাই গরিব যে ফসল রোপণ করার সময় বীজ কেনার মতো আমাদের হাতে কোনো টাকাই থাকে না। তখন তো মহাজনের কাছ থেকেই বীজ নিয়ে আমরা ফসল চাষ করি। আর উনি বীজ দেওয়ার জন্য আমাদের ফসল থেকে অর্ধেক ফসল নেয়। আর এভাবে মহাজনকে ফসলের ভাগ দিতে দিতে আমি যে নাজেহাল হয়ে গেছি। আর তাছাড়া মহাজনকে ফসলের ভাগ দেওয়ার পর আমি যে ঠিক মতো সংসারও চালাতে পারছি না। তাই তো আমি এতদিন থেকে মহাজনের কাছে জমি বন্ধক দিয়ে সংসার চালিয়েছিলাম। আর এভাবে জমি বন্ধক দিতে দিতে আমার যে প্রায় সব জমি শেষ। আমার আর মাত্র একটা জমি আছে। হ্যাঁ, এইসব আবার তুমি কি বলছো? তবে এবার কি হবে গো? এসব কথা বলে গীতালি থেমে যায়। গীতালি তার স্বামী রমেশের সঙ্গে বসবাস করত। রমেশ পেশায় একজন কৃষক ছিল। রমেশ চাষাবাদ করেই তার সংসার চালাতো। কি গো, ফসল তুলেছি সেই কতদিন আগে, আর এখনো তো আমরা ফসলই তুললাম না। এভাবে কি তুমি জমিটা ফেলে রাখবে নাকি বলো তো?
তা বলছি চাষাবাদ না করলে তো আমরা না খেয়ে মরে যাব। কিন্তু গিন্নি, জমি চাষ করতে গেলে তো আমাকে আবারও মহাজনের দ্বারস্থ হতে হবে গো। আর তখন মহাজন আবারও সুযোগ নেবে। তা তো বুঝলাম, কিন্তু তাই বলে তো আমরা আর চাষাবাদ ছেড়ে দিতে পারি না। তা বলছি তুমি বরং মহাজনের কাছে যাও আর মহাজনকে একটু বুঝিয়ে সুঝিয়ে বলে বীজ নিয়ে এসো। বউয়ের কথা মতো রমেশ মহাজনের কাছে যায় আর মহাজনকে তার অবস্থার কথা খুলে বলে। সবই তো আমি বুঝলাম রমেশ, তুই বুঝি আর আগের নিয়মে বীজ নিতে চাইছিস না, তাই তো? তবে তাতে আর আমার কোনো অসুবিধে নেই। আজ আমি তোকে অন্য নিয়মে বীজ দেব। এবার আমাদের চুক্তিপত্রটা একটু অন্য নিয়মে হবে, বুঝেছিস তো? এবারে আমরা চুক্তিপত্রটা কাগজে আর কলমে করব। আমি তোকে কিছু বীজ দিচ্ছি। এই ফসল চাষ করে যা ডাল হবে তা আমি নেব, আর পাতা তুই নিবি, কেমন? যদি এমন শর্তে রাজি থাকিস তবে তুই এই কাগজে টিপসই দে। মহাজন দাদা, আসলে তোমার দেওয়া শর্তে আমার কোনো আপত্তি নেই, কিন্তু তুমি কি বীজ দেবে সেটা তো একবার আমাকে দেখতে দাও। অত দেখা দেখির কোনো সময় নেই। তুই ইচ্ছে হলে টিপসই দিয়ে এই বীজ নিয়ে যা, আর নয়তো আমি এই বীজগুলো অন্য কাউকে দিয়ে দেব। মহাজনের কথায় নিরুপায় হয়ে রমেশ কাগজে সই করে দেয়। তারপর সে বীজের প্যাকেটটা খোলে আর অমনি রমেশের চোখ কপালে ওঠার মতো অবস্থা হয়। এসব আবার কি মহাজন দাদা? এসব তো আখের বীজ। তবে কি এবার আমাকে আখেরই চাষ করতে হবে? আর তাছাড়া আখের চাষ করার পর যদি ডালগুলো আপনি নেন তবে তো সব আখই আপনার। তবে আর আমি পাতা দিয়ে কি করব কি? তবে আমার আর কি থাকবে বলুন? না না, আমি আপনার শর্ত মতে জমিতে কিছুতেই আখ চাষ করতে পারবো না। না চাষ করলে যে তোর জমিটা এবার আমায় দিতে হবে, কারণ এই চুক্তিপত্রে লেখা আছে তুই যদি টিপসই দেওয়ার পর জমিতে চাষ করতে না চাস তবে এই জমিটা যে আমায় দিতে হবে। এবার তুই ঠিক কর, তুই ঠিক কি করবি? তুই কি চিরতরে জমিটা আমাকে দিয়ে দিবি, নাকি ফসল চাষ করে ফসলের ভাগ দিবি? মহাজনের কথা শুনে রমেশ বিপাকে পড়ে যায়। নিরুপায় হয়ে রমেশ আখের ডালগুলো নিয়ে জমিতে যায় আর নিরুপায় হয়ে জমিতে আখের ডাল রোপণ করে। ততক্ষণে সন্ধ্যা হয়ে গেছে। হায় ঈশ্বর, এবার আমি কি করব? এই মহাজনের দ্বারস্থ হয়ে আমি যে একদম নিঃস্ব হয়ে গেছি। এবারে যদি আমি বাড়িতে ফিরে যাই তবে যে গিন্নি আমাকে হাজারটা প্রশ্ন করবে, আর এসব ছলনার কথা গিন্নি যদি একবার জানতে পারে তবে যে আর রক্ষে নেই। তবে আমি যে আর বাড়িতে ফিরবো না। সে কি কাণ্ড! সেই যে সকালবেলা মানুষটাকে মহাজনের কাছে পাঠালাম, মানুষটা তো এখনো বাড়ি ফিরলো না। কি হয়েছেটা কি? তবে কি মানুষটা জমিতে কাজ করছে? তাই বলে কি না এত রাত অবধি কাজ করবে? কিন্তু এখন তো আমি আবার জমিতেও যেতে পারবো না, অনেক রাত হয়ে গেছে যে। উফ বাবা, কি যে করি এখন! এই ভেবে গীতালি অনেক চিন্তা করতে থাকে আর এদিকে ক্লান্ত রমেশ ক্লান্ত হয়ে জমির একপাশেই শুয়ে পড়ে। এইভাবে রাতটা চলে যায় আর পরের দিন সকালবেলা গীতালি রমেশকে খুঁজতে খুঁজতে জমিতে চলে যায় আর রমেশকে সে জমির পাশে পেয়েও যায়। ওগো, ওঠো ওঠো! কি গো, কি হলো কি? আমার কথা কি তোমার কানে যাচ্ছে না নাকি? দেখো গো দেখো, কি কাণ্ড হয়েছে! কি গো, ওঠো! আজ আর অন্তত কোনো আলসেমি করো না। গীতালির এমন চিৎকার চেঁচামেচি শুনে রমেশের ঘুম ভেঙে যায় আর চোখ খুলে রমেশ তো ভীষণ অবাক হয়ে যায়। একই কাণ্ড! আমি তো কালকে আখের গাছ রোপণ করেছিলাম, তবে আখ না হয়ে কিনা মেহেদি গাছ হলো। এটা আবার কি করে সম্ভব? আর এসব মেহেদি গাছে তো দেখছি সোনার মেহেদি ধরে আছে। আমিও তো এসবের কোনো কিছু বুঝতে পারছি না গো, কিন্তু তুমি আবার আখের ডাল রোপণ করেছিলে মানে কি? কালকে তবে মহাজন তোমাকে আখের বীজ দিয়েছিল নাকি গো? এরপর রমেশ মহাজনের ব্যাপারে সব কথা গীতালিকে খুলে বলে। তবে এসব তুমি কি বলছো গো? এবার তো তবে মহাজন নিজের ফাঁদে নিজেই পা দিয়েছে। ভালো করে খেয়াল করে দেখো গো, পুরো মেহেদি গাছটা স্বাভাবিক, ডালগুলো কিন্তু স্বাভাবিক, শুধুমাত্র মেহেদি পাতাগুলোই একদম খাঁটি সোনার। আর চুক্তি মতো মহাজন তো ডাল পাবে আর আমরা পাবো সোনার মেহেদি পাতা। আমার যে কি খুশি লাগছে!
গীতালির কথা শুনে রমেশও খুব খুশি হয়। আর ঠিক তখনই মহাজনও সেখানে আসে তার জমিটা দেখার জন্য। কে কি রমেশ, তুই কিনা আমার সঙ্গে এরকম বেইমানি করলি? আমি তো তোকে আখ চাষ করতে দিয়েছিলাম, তবে তুই আবার মেহেদি কেন চাষ করলি বলতো? এই তো যেন যেন মেহেদি গাছও নয়, পুরো মেহেদি গাছ একদম স্বাভাবিক, আর শুধু পাতাগুলোই সোনার। চুক্তি অনুযায়ী তো তুই মেহেদি গাছের পাতা পাবি, তবে এবার আমার কি হবে রে? আমি তো তোর এই জমিটা নেয়ার ফায়দা করেছিলাম, এখন তো দেখছি তার সবকিছু উল্টো হয়ে গেল। ঠিকই হয়েছে মহাজন, এতদিন তো আপনি আমাদেরকে অনেক ঠকিয়েছেন, এবার একটু নিজেও ঠকুন। আর শুনুন, বেশি বাড়াবাড়ি করলে কিন্তু ওই চুক্তিপত্র আমরা গ্রামবাসীদের দেখাবো, তারপর আমরা বিচারও বসাবো। আর আপনার মুখোশটাও সবার সামনে টেনে ছিঁড়ে দেব, এই আমি বলে দিলাম। না না, তার আর কোনো দরকার নেই, কিন্তু এসব সোনার মেহেদি পাতা কোথা থেকে এলো? আমি তো সেটাই ভাবছি। মহাজনের কথা শেষ হতে না হতেই সেখানে একটা পরী প্রকট হয়, আর সেই পরীটি ছিল গর্ভবতী। তোমরা অবাক হলো না, আমি তোমাদের সব প্রশ্নের উত্তর দিচ্ছি। আসলে এই গ্রামের ঠিক উপরেই আমার রাজ্য, আর এই জমির উপরেই আছে আমার জাদুই মেহেদির গাছ। গত রাতে পরিরাজ্যে খুব ঝড় বৃষ্টি হয়েছিল, আর সেই ঝড়ে জাদুই গাছের মেহেদি এই জমিতে পড়েছিল, আর সেই কারণেই এই জমিটার সব আখ গাছ মেহেদি গাছে পরিণত হয়েছে, আর গাছের সব মেহেদি পাতাগুলো সোনার মেহেদিতে পরিণত হয়েছে। আর আমি পরিরাজ্যে বসে তোমাদের সব কথা শুনেছি, তাই তো আমি তোমাদের সব কৌতূহল দূর করতে এই গর্ভবতী অবস্থায় এখানে এলাম। এরপর পরি সেখান থেকে চলে যায়, আর মহাজন রাগে ফুঁসতে থাকে। দেখলে তো মহাজন দাদা, সব হয়েছে গর্ভবতী পরীর মেহেদি গাছের জন্য। তবে তুমি এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো, আর আমরা মেহেদি পাতাগুলো তুলে নিয়ে বাড়িতে চলে যাই। এরপর থেকে তাদের আর কোনো অভাব থাকে না, তারা সুখে শান্তিতেই সে মেহেদি গাছের পাতা বিক্রি করে দিন কাটাতে থাকে।